শুরু হলো আরেকটি নতুন দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালে তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি চ্যানেল 24 আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 29 অগ্রহায়ণ 1431 বঙ্গাব্দ এবং 15 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই সকাল সকাল আমরা একটু পত্রিকার খবরগুলো দেখে নেব। কয়েকটি পত্রিকা থেকে আমরা শুরু করব সমকাল দিয়ে। শুরুতেই তবে সমকালের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো আমরা দেখে নিচ্ছি। 32 বিচারপতির সরকারি বাসায় অবিচার, বিচারকদের বাসায় এমএলএসএস পাঠানোর বিধান নেই, কর্মচারীদের দিয়ে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয়। 3 সদস্যের জাজেস কমিটি গঠন করেছে প্রধান বিচারপতি। শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। 71-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা যে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সংস্কৃতি মনাদের কণ্ঠে। গুমের নির্দেশনদাতা হাসিনার র্যাব বিলুপ্তের সুপারিশ। ডক্টর ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের আহ্বান দিলেন সম্মতি কমিশনের প্রতিবেদন জমা। পাশাপাশি 7 বছর পর দলীয় কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া। শীতজনিত রোগে 1.5 মাসে 29 জনের মৃত্যু। দর্শক, সমকালের প্রথম পাতার নিচের দিকে শিরোনামটি করা হয়েছে। সর্বোচ্চ মৃত্যু ময়মনসিংহে, আক্রান্ত 1 লাখ ছুঁই। হাসপাতালে দৈনিক 2314 জন। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোতে। গুমের নির্দেশদাতা হাসিনা প্রমাণ পেয়েছে কমিশন। আমরা সমকালেও পড়ছিলাম। কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায়। মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মি দখলে চলে যাওয়ার পর থেকে আশেপাশের 5টি গ্রামের কয়েক হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু উচ্ছেদ আতঙ্কে আছেন। স্বপ্নের দেশ গড়ার প্রত্যয়। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। 15 ডিসেম্বর 1971 পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল শ্যাম মানেক 15 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের জন্য শেষবারের মতো নির্দেশ দেন। দর্শক, সেই সাথে এই ছিল প্রথম আলোর প্রথম বার্তার শিরোনামগুলো। আমরা এবারে চলে যাব দৈনিক ইত্তেফাকে। গুমের নির্দেশদাতা শেখ হাসিনার র্যাব বিলুপ্তির সুপারিশ। প্রত্যেকটি পত্রিকাতেই এই শিরোনামটি করা হয়েছে। অভিযোগ জমা পড়েছে 1676টি, যাচাই বাছাই হয়েছে 758 জনের অভিযোগ। সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলব বলেছেন তারেক রহমান। প্রতিবন্ধীদের জীবনের মানোন্নয়নে বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা। আমি বিশ্বাস করি আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারি না, আর এগোতে চাইও না। শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসে বেদনা জাগানিয়া দিন 14 ডিসেম্বর। দর্শক, মুক্তি সংগ্রামের কথা বলছিলাম। আজ 15 ডিসেম্বর। আপনাদের জানিয়ে দেই, আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে চাঁপাইনবাবগঞ্জে মুক্ত করেছিল বাংলার দামাল ছেলেরা। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। শুভ সকাল। আমরা জানতে যাচ্ছিলাম আজকের দিনটি নিয়ে। 15 ডিসেম্বর আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। এই দিনের ইতিহাস তো জানবই, সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, আজকে কোনো কর্মসূচি রাখা হয়েছে কিনা।
হ্যাঁ সারিকা, শুভ সকাল আপনাকে। আপনি জানেন আজ 15 ডিসেম্বর চাঁপানগঞ্জ মুক্ত দিবস এবং মুক্ত দিবসে চাঁপানগঞ্জের মুক্ত দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। তো চূড়ান্ত বিজয়ের ঠিক একদিন আগে 1971 সালের আজকের এই দিনে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, গোলাম নবী সাটু সহ নাম না জানা বহু শহীদের রক্তের বিনিময়ে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় চাঁপানগঞ্জ জেলা। তো এই দিনে পাক সেনারা বীর বাঙালির মুক্তি সেনাদের কাছে শোচনীয়ভাবে পরাজিতের মধ্য দিয়ে শত্রুমুক্ত ঘোষণা করা হয় চাঁপানবাবগঞ্জকে এবং নবাবগঞ্জ সরকারি কলেজে উড়ানো হয় বিজয় পতাকা। তবে আপনি যেমনটি বলছিলেন যে দিবসটিকে ঘিরে কোনো কর্মসূচি রয়েছে কিনা, আসলে প্রতি বছর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিজয় র্যালি, স্মৃতিচারণ এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করলেও এবার মুক্ত দিবস উপলক্ষে কোনো কর্মসূচি নেই জেলায়। কারণ হিসেবে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তরিকুল আলম তিনি আমাকে জানিয়েছেন যে এবছর বাধা না থাকলেও বর্তমান পরিস্থিতিতে পাশে কেউ নেই, ফলে পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা এবং বরাদ্দ না থাকায় প্রতি বছরের ন্যায় এবার মুক্ত দিবস উপলক্ষে চাঁপানগঞ্জে কোনো কর্মসূচি পালিত হবে না। এছাড়া বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক আব্দুল সামাদ তিনি জানিয়েছেন যে সরকারি নির্দেশনা না থাকায় এবার মুক্ত দিবসের কোনো অনুষ্ঠান হচ্ছে না জেলায়। আর মুক্তিযুদ্ধের বিষয়ে যদি বলি, জেলার মুক্তিযুদ্ধ চলাকালীন চাঁপানবাবগঞ্জ ছিল 7 নং সেক্টরের অধীনে। 1971 সালের মার্চ মাসে যুদ্ধ শুরু হলেও প্রথম দিকে চাঁপানবাবগঞ্জের যুদ্ধের তেমন কোনো প্রভাব পড়েনি। 19 এপ্রিল রাতে শহরে বোমা বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পাক বাহিনী, শহর দখল করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এরপরই পাক বাহিনীকে প্রতিহত করতে সংগঠিত হতে থাকে জেলার মুক্তিযোদ্ধারা। এ সময় প্রশিক্ষণ নিতে ভারতেও পারে যেমন অনেকেই। শেষের দিকে জেলার বেশ কিছু স্থানে যেমন ইসলামপুর, আরগাড়াহাট, শিবগঞ্জ সহ সম্মুখ যুদ্ধে আহত নিহত হয় অনেকে। 14 ডিসেম্বর ভোরে শহরের রেহাচর এলাকায় পাক হানাদার বাহিনীগুলিতে নিহত হন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। পরে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে শহরের দিকে অগ্রসর হতে থাকেন এবং বিকেল থেকে শুরু হয় প্রবল যুদ্ধ। রাতভর চলে সেই যুদ্ধ, আর 15 ডিসেম্বর শত্রুমুক্ত হয় চাঁপানবাবগঞ্জ জেলায়। সারিকা। হোসেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, 15 ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস নিয়ে আমরা জানছিলাম। 15 ডিসেম্বর আগে 14 ডিসেম্বর রাত থেকেই কিন্তু পাকিস্তানি হানার বাহিনীরা দলে দলে চাঁপাইনবাবগঞ্জ ছাড়তে শুরু করে এবং 15 তারিখ অর্থাৎ 16 ডিসেম্বরের দেশের চূড়ান্ত বিজয়ের ঠিক একদিন আগেই এই চাঁপাইনবাবগঞ্জ পুরোপুরি স্বাধীন হয়। আমরা জানছিলাম বিস্তারিত, আমরা পত্রিকা পড়ছিলাম দর্শক, দৈনিক ইত্তেফাকে ছিলাম, আমরা চলে যাব যুগান্তরে। দর্শক, গুমের নির্দেশদাতা শেখ হাসিনা, এই শিরোনামটি যুগান্তরেও করা হয়েছে। পাশাপাশি আরও একটি শিরোনাম আমি দেখছি, নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে শিরোনামটি করা হয়েছে। প্রত্যেকটি পত্রিকাতেই আমরা দেখছিলাম এই দিবসটির স্মরণে শিরোনাম করা হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু 550। দর্শক, ডেঙ্গু নিয়ে শিরোনাম করা হয়েছে। আক্রান্তের সংখ্যা লাখ ছুঁই ছুঁই। এডিস মশার শুষ্ক মৌসুমকে তেমন পাত্তা দিচ্ছে না। এ থেকে বাঁচতে এখনই মশা ও ভাইরাসের প্রতিরোধী মাত্রা নিয়ন্ত্রণ করে উপযোগী কীটনাশক ও বহুমাত্রিক ব্যবস্থাপনার সঠিক প্রয়োগে গুরুত্ব দিতে হবে বলেছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক গোলাম সারওয়ার। অকার্যকর কেমিক্যাল গছানো হচ্ছে রেলে। তৃতীয় দফায় রিপোর্ট পজিটিভ। ব্যবহারিক পরীক্ষায় 2 দফায় কার্য উপযোগী না হওয়া সত্ত্বেও তৃতীয় দফায় পরীক্ষার নামে প্রায় 7,000 লিটার কুলিং এজেন্ট, চাপ প্রয়োগ এবং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তৃতীয় দফায় প্রায় 3 কোটি টাকা মূল্যের এই কেমিক্যাল গছানো সব প্রক্রিয়া সম্পন্ন। দর্শক, যুগান্তরে পরে আমরা সবশেষে কালের কণ্ঠের শিরোনামগুলো এবারে দেখে নেব। বুদ্ধিজীবী হত্যা জাতিগত নিশ্চিহ্নকরণের অপপ্রয়াস। বাংলা একাডেমির আলোচনা অনুষ্ঠানে বক্তারা। বাংলা একাডেমিতে আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, 1971 সালে বাংলাদেশের বিজয়ের উষালগ্নে বুদ্ধিজীবী হত্যা ছিল জাতিগত নিশ্চিহ্নকরণের অপপ্রয়াস। যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধার তালিকা, আটকে আছে বিজয় দিবসের ভাতার উদ্যোগ। দর্শক, এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। দর্শক, বছরের প্রায় শেষ, আমরা জানছিলাম পত্রিকার খবরগুলো। এবার একটু আমরা আবহাওয়া বার্তা জানবো। বছরের শেষ, ডিসেম্বর মাস চলছে এবং
শীত শীত তো একটা শুরু হয়ে গিয়েছে বলা যায়। ঢাকার অবস্থা আমরা দেখছি, অন্যান্য বিভাগগুলোর অবস্থা আমরা জানবো। চলুন জেনে আসি বিভিন্ন বিভাগের আজকের পূর্বাভাস এবং সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 15.8 ডিগ্রি সেলসিয়াস। বন্দরনগরী চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 15 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এবং বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 30.1 ডিগ্রি সেলসিয়াস। আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দেশের দিন সামান্য বৃদ্ধি পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া বার্তাটি নিয়ে জানছিলাম। দর্শক, এবার একটু পর্যটন পরিস্থিতি নিয়ে জানবো। বছরের শেষের দিকে এসে দেশের পর্যটন কেন্দ্রগুলো এখন মুখরিত হচ্ছে। দর্শক, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে চলেছেন পর্যটকরা। পর্যটন পরিস্থিতির খোঁজ খবর নিয়ে আসবো আমরা। বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল হাকিম, শুভ সকাল। বছরের শেষের দিকে এসে একেবারে ছুটির মৌসুম বলা যায়, সেই সাথে কালকে 16 ডিসেম্বর। আসলে পর্যটকদের আনাগোনা কেমন দেখছেন বান্দরবনে? সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের যে পর্যটনের রওনার যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানটা আসলে পাহাড়, প্রকৃতি এবং নদীর যে একটি মেলবন্ধন, সেটির একটি অন্যরকম রূপ। আসলে পাহাড়ি জনপদ যাতে শীত, বর্ষা, শরৎ, হেমন্ত বিভিন্ন সময় বিভিন্ন রূপে ধরা দেয়, এটিকে সামনে রেখে কিন্তু সারা দেশ থেকে পর্যটকদের আনাগোনা প্রতি বছরে বেড়ে থাকে পাহাড়ি জেলায় বান্দরবানে। আজ যেহেতু 15 ডিসেম্বর, আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে কিন্তু বেশ বুকিং রয়েছে বিভিন্ন হোটেল মোটেলগুলোতে। আমরা গতকালকে বিভিন্ন হোটেল মোটেল এরপর পাশাপাশি বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরে রেখেছি। সেখানে পর্যটকদের উপচে পড়া এর কারণে পর্যটন স্পটগুলো আসলে পর্যটকদের কারণে মুখরিত হয়েছে। আমরা নীলাচল পর্যটন স্পটে গিয়েছিলাম, সেখানে প্রচুর পর্যটকের একটি উপচে পড়া ভিড় দেখেছি। মেঘলায়ও তেমনি দেখেছি। পাশাপাশি বান্দরবান থেকে দুর্গম পাহাড়ে যে পর্যটন স্পটগুলো রয়েছে, যেখানে প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য পর্যটকদের অ্যাডভেঞ্চার নিয়ে যায়, সেখানেও কিন্তু পর্যটকদের অনেকগুলো ভিড় দেখেছি। আমরা সকাল থেকে এই পর্যন্ত পরিবহন মালিকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই পর্যন্ত বান্দরবান থেকে নীলগিরি এবং নীলাচল, শৈলপবন, মেঘলা, প্রান্তিক লেকের উদ্দেশ্যে প্রায় 50টির অধিক গাড়ি গেছে এবং আরো বেশ কিছু গাড়ি তারা প্রস্তুত রেখেছে যেগুলো পর্যটক নিয়ে বিভিন্ন স্পটগুলোতে যাবে। এবং হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে 74টি পর্যটন স্পট রয়েছে, প্রত্যেকটি পর্যটন স্পটে যাওয়ার জন্য পর্যটকরা তাদের এখানে বুকিং দিয়েছে। প্রায় আগামী 16 ডিসেম্বরকে সামনে রেখে কিন্তু প্রায় 95% বুকিং রয়েছে বলে তারা জানিয়েছে। এবং যেহেতু আগামী নতুন বছরকে বরণের উপলক্ষে 35 নাইট পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্নভাবে হোটেলগুলো বুকিং রয়েছে। বিশেষ করে 31 ডিসেম্বরকে সামনে রেখেও কিন্তু হোটেল মোটেলগুলো তারা নতুন রূপে সাজিয়েছে, ভালোভাবে বুকিং নিয়েছে এবং প্রায় হোটেল বুকিং আছে বললেই চলে। পাশাপাশি বান্দরবানের যে সমস্ত পর্যটন স্পটগুলোতে পর্যটকরা আসছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। পর্যটকরা আমাদেরকে জানিয়েছে দীর্ঘদিন নানান জটিলতার কারণে পাহাড়ি এই জনপদ বান্দরবানে পর্যটক ভবনে যেমন উৎসাহিত করা হয়েছিল, সেই কারণে অনেক পর্যটক আসতে না পারে। এখন পর্যটন স্পটগুলো মুক্ত করার কারণে তারা বান্দরবানে ভ্রমণ করতে পেরে তারা নিজেরা আসলে অনেকটা আনন্দিত। এবং পর্যটকদের নিরাপত্তার বিষয়ে আমরা টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে পর্যটকদের নিরাপত্তায় বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে তারা বিভিন্ন জায়গায় নজরদারি বৃদ্ধি করেছে এবং পোশাক এবং সাদা পোশাকে পুলিশও টহল দায়িত্ব বৃদ্ধি করেছে। পর্যটকদের যাতে কোনো ধরনের সমস্যাপত্র হয় সেই ধরনের তারা প্রস্তুতি রেখেছে। এবং আমরা জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে কথা বলেছিলাম, তিনি বলছেন যেহেতু দীর্ঘদিন পর পর্যটক খুলেছে, পর্যটকে মুখরিত হয়েছে, এখানে পর্যটকদের যে
সংশ্লিষ্টদের যে ক্ষতিটি হয়েছিল সেটি পর্যটক আগমনের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি পর্যটনে আবার হবে এই পাহাড়ি জলপথ। সারিকা। দর্শক, আমরা বান্দরবানের পর্যটন পরিস্থিতি জানছিলাম। প্রতি বছর না এবারও ডিসেম্বর মাস চলছে, পর্যটকদের মুখরিত হয়ে উঠছে বান্দরবান এবং হোটেল মোটেল মালিকরাও কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছে আমরা জানছিলাম। দর্শক, কেউ স্টিল নিবেদিত সকাল 24 এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেউ স্টিল নিবেদিত সকাল 24-এ। আপনাদের সাথে রয়েছে আমি সারিকা তাবাস। আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। দর্শক, চলুন না এবার একটু সকাল সকাল আমরা সবজি বাজারের খবর নিয়ে আসি। সকাল থেকে জমজমাট নেত্রকোনার মেছোয়া পাইকারি সবজি বাজার। দর্শক, সামনে ছুটির দিন রয়েছে 16 ডিসেম্বর। সবকিছু মিলিয়ে ব্যস্ততা কেমন যাচ্ছে আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ। হানিফুল্লাহ আকাশ, শুভ সকাল। আমরা একটু নেত্রকোনার এই যে পাইকারি বাজারটি নিয়ে জানতে চাই, কেমন চলছে ব্যস্ততা, সেই সাথে সাথে নেত্রকোনা তো কৃষি নির্ভর, তো আসলে সবজির দাম কেমন আসলে সেখানে পড়ছে? শুভ সকাল সারিকা। যেমনটি বলছিলেন যে আসলে নেত্রকোনা কৃষি নির্ভর একটি এলাকা এবং এই কৃষি নির্ভর এলাকায় কিন্তু এই যে বর্তমান যে সময়টা, সেই সময়ে কিন্তু যে সবজি, শীতের সবজি কিন্তু প্রত্যেকটি হাট বাজারে ব্যাপক সবজি ওঠে। আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনার যে মেছোয়া বাজার। এটি একটি বৃহৎ একটি পাইকারি বাজার, যেখানে আপনি দেখছেন যে আসলে ব্যবসায়ীরা কিন্তু ভোর রাত থেকেই এখানে এসে তারা কিন্তু তাদের যে চাহিদা অনুযায়ী যে সবজি সেগুলো কিন্তু আসলে কিনছেন এবং দেখছেন যে অনেকেই কিন্তু এখানে মাল বোঝাই করে বিভিন্ন স্থানীয় এই পাইকারি বাজার থেকে বিভিন্ন স্থানীয় বাজারে কিন্তু তারা নিয়ে যাচ্ছেন এবং তারা সেখানে সেটি বিক্রি করবেন এবং এই ভোর রাতেই কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এই মালামাল এসে এখানে কিন্তু যারা আড়তদার রয়েছে তারা রাখেন এবং এই আড়তদারদের কাছ থেকে খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এটি জেলার বিভিন্ন বাজারে কিন্তু তারা নিয়ে যান। এবং আজকে সকালে আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা বলেছে এই পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় আমরা গত সপ্তাহে যে পণ্যগুলো দেখেছি যে প্রতি কেজিতে আসলে 30 থেকে 40 টাকা কমেছে। সকালবেলায় আমরা টমেটোর দাম জিজ্ঞেস করলাম, তারা বললো যে আসলে গত সপ্তাহে টমেটো ছিল 150 টাকা কেজি, এটি আজকে বাজারে 100 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শিম ছিল 100 টাকা কেজি, সেটি আজকে 50 থেকে 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। বেগুন ছিল গত সপ্তাহে 80 টাকা কেজি, সেটি আজকে 30 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। মূলা ছিল গত সপ্তাহে 40 টাকা কেজি, সেটি আজকের বাজারে কিন্তু 20 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং সেই সাথে আমরা যদি মাছ মাংসের বাজারের কথা বলি, দেশি যে হাঁসের ডিম সেটি কিন্তু 70 টাকা কেজি, 70 টাকা হালি বিক্রি করা হচ্ছে এবং মুরগি ব্রয়লার যেটা সেটি বিক্রি করা হচ্ছে 180 থেকে 190 টাকা কেজি। এইভাবে কিন্তু মাছের দরও কিন্তু কিছুটা বেড়েছে, কারণ নদ নদী এবং খালবিল শুকিয়ে যাওয়ার কারণে কিন্তু যে মাছের যে চাহিদার তুলনায় আসলে যোগান কম, সে কারণে মাছের দামটা কিছুটা বেড়েছে। তো সব মিলিয়ে আসলে নেত্রকোনার বাজার আসলে জমজমাট। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী হানিফুল আকাশের কাছ থেকে আমরা নেত্রকোনার বাজার পরিস্থিতি নিয়ে জানছিলাম। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবসের জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ সময়ের ধোয়া মোছার কাজ। রঙের প্রলেপে নতুনভাবে সেজে উঠেছে স্মৃতিসৌধের আঙিনা। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আমরা একটি প্রতিবেদন দেখে আসব। 53 বছর পেরিয়ে 54তে পা দিতে যাচ্ছে বাংলাদেশ। বিশেষ দিনটি ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের ধোয়া মোছার কাজ। রঙের প্রলেপে সেজে উঠেছে পুরো আঙিনা। সাভার জাতীয় স্মৃতিসৌধে আমরা মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কাজ করতেছি। অনেক অতিথি আসবে এখানে এসে শহীদদের জন্য ফুল নিয়ে এসে শ্রদ্ধা জানাবে। আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘিরে রাখা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা। স্মৃতিসৌধ কমপ্লেক্স ও আশপাশ এলাকায় থাকছে সিসি ক্যামেরার আওতায়। নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়েছে 5 স্তরের। সেটা আমাদের নিরাপত্তা ব্যবস্থা হবে ডিএমপি এলাকা থেকে। ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের ব্যবস্থা হবে আমিনবাজার থেকে, এবং শুধু খালি এই শাহবাজ স্মৃতিসৌধ কেন্দ্রিক নয়, তার আশেপাশে যে জেলাগুলি আছে, অর্থাৎ মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর মেট্রো, এসব এলাকা আমাদের নিরাপত্তা বলয়তে চলে আসবে। শুধু সাভার নয়, বিজয় দিবস উদযাপন ঘিরে সারা দেশে চলছে প্রস্তুতি। সরকারি বেসরকারি ভবনগুলো সেজেছে লাল সবুজের বাতিতে। বিজয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবসের প্রস্তুতি নিয়ে আমরা জানছিলাম। সেই সাথে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু জন্মদিনের শুভেচ্ছা না জানালেই নয়। দর্শক, আজ 15 ডিসেম্বর। আজকের এই দিনটি আপনাদের কিংবা আপনাদের আপনজনের যাদের জন্মদিন, তাদেরকে সকাল 24 এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, সেই সাথে আমরা জানবো এই 15 ডিসেম্বর দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্ম নিয়েছেন, তাদের শুভেচ্ছা জানাবো। সেই সাথে তাদের বিখ্যাত কাজগুলো নিয়ে আমরা জানবো। 1832 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি প্রকৌশলী ও স্থপতি গুস্তাভ আইফেল। তিনি ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের স্থপতি, যেটি 1889 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে উদ্বোধন করা হয়। এছাড়াও তিনি আমেরিকার স্ট্যাচু অব লিবার্টির নির্মাণ কাজেও বিরাট অবদান রাখেন। স্থাপত্যবিদ্যা এবং প্রকৌশলী পেশা থেকে অবসর গ্রহণের পর তিনি আবহাওয়াবিদ্যা এবং বায়ুগতিবিদ্যা নিয়ে গবেষণা করেন। 1852 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ফরাসি পদার্থবিদ অতোয়ান অরি ব্যাকরেল। তিনি তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার নামানুসারেই তেজস্ক্রিয়তার একটি এককের নাম রাখা হয়েছে ব্যাকরেল। তিনি 1902 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 1892 খ্রিস্টাব্দে ব্যাকরেল তার পরিবারের তৃতীয় ব্যক্তি হিসাবে ফ্রান্সের জাতীয় প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে পদার্থবিদ্যার সম্মানিত আসনে অধিষ্ঠিত হন। 1906 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সাহিত্যিক বন্দে আলী মিয়া। ছিলেন একাধারে স্বনামধন্য কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর। তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় প্রদান করে। প্রকৃতির রূপ বর্ণনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত শিশুতোষ গ্রন্থ আজও অমর হয়ে আছে। 1916 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন পদার্থবিজ্ঞানী মরিস হিউ ফ্রেডরিক উইলকিন্স। তিনি অনুপ্রভা, রাডার, আইসোটপ পৃথকীকরণ এবং রঞ্জন রশ্মির অপবর্তন নিয়ে গবেষণা করেছেন। নিউক্লিক অ্যাসিড সমূহের গঠন কাঠামো এবং জীবিত বস্তুতে তথ্য স্থানান্তরে এই অ্যাসিড সমূহের ভূমিকা নির্ণয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তাকে এই বিরল সম্মাননা প্রদান করা হয়। দর্শক, বলছিলাম আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই সাথে বিজয় দিবস তো রয়েছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আরও একবার শুভ সকাল।